ড্রামার শুরুতেই আমরা রাজকুমারী ঝাও ইয়াংকে দেখতে পাই। তখন তার একজন দাসী তাকে বলছিল যে মহামান্য, এগুলো হলো এই বছরের সাধারণ পরীক্ষার প্রশ্নপত্র। সেই কথা বলার পরে আমাদেরকে বলা হয় যে সম্রাট সাধারণ বংশের মর্যাদা বৃদ্ধির জন্য নতুন পরীক্ষাটি প্রবর্তন করেছেন, যার জন্য এখন এই স্কলাররা রাতারাতি খ্যাতি পাওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছে। তো তখন আমাদেরকে সেই পরীক্ষাটি দেখানো হয়। পরীক্ষায় সেন নামের একটি ছেলে পরীক্ষা দিচ্ছিল। অন্য যত পণ্ডিতরা ছিল তারা সবাই অনেক ভয়ে ছিল, কারণ তারা কোনো কিছু লিখতে পারছিল না। কিন্তু সেন অনেক ভালোভাবে উত্তরগুলো লেখে। তারা পরীক্ষা দিয়ে চলে যাওয়ার পরে রাজকুমারী ঝাও ইয়ান সেই পরীক্ষার্থীদের খাতাগুলো দেখে আর সেগুলো পুড়িয়ে ফেলে। সে সেগুলো পুড়িয়ে বলে যে আমি আমার বড় ভাই অর্থাৎ যুবরাজকে বলবো যে সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। এটা বলার পরে ফার্স্ট এপিসোড স্টার্ট হয়। আমাদেরকে ফিনিক্স প্যাভিলিয়ন দেখানো হয়। ঝাও ইয়াং সেই প্যাভিলিয়নে অনেক ছেলেদের নিয়ে অনুষ্ঠান করছিল। তখন ঝাও ইয়াং এর কনফিডেন্ট এসে বলে যে ক্রাউন প্রিন্স এবং স্কলাররা ফিনিক্স প্যাভিলিয়নে রয়েছে, কিন্তু দ্বিতীয় রাজকুমার সেড্রিক তার গার্ডদের নিয়ে এখানেই আসছে। এই কথা শুনে ঝাও ইয়াং বলে যে তাহলে আমাদের এখন একটা নাটক করতে হবে। সে যখন এই কথা বলে তখনই সেখানে দ্বিতীয় রাজকুমার চলে আসে। দ্বিতীয় রাজকুমার সেড্রিক এখানে এসেছিল ক্রাউন প্রিন্সকে ধরার জন্য, কারণ সে জানতে পেরেছিল যে ক্রাউন প্রিন্স নাকি এই বছরের পরীক্ষায় কারচুপি করেছে। আর সে জানতে পেরেছে যে ক্রাউন প্রিন্স এই ফিনিক্স প্যাভিলিয়নে আছে, যার জন্য সে এখানে এসেছে। কিন্তু সে যখন তার গার্ডদের সেখানে তল্লাশি করতে বলে তখন তারা তল্লাশি করে কাউকেই পায় না। বরং ঝাও ইয়াং এমন একটা প্ল্যান করে রেখেছিল যেটাতে সে যেই রুমে ঢুকতেছে সেখানেই অনেকগুলো ছেলে ও মেয়েরা ছিল। তখন প্রিন্স সেড্রিক ঝাও ইয়াংকে বলে যে আমি এবার খবর পেয়েছি যে ক্রাউন প্রিন্স নাকি এই পরীক্ষায় কারচুপি করেছে। এটাতে ঝাও ইয়াং বলে যে ক্রাউন প্রিন্স তো এখানে কখনোই ছিল না, তাই তার নামে এভাবে অপবাদ দিবেন না। ঝাও ইয়াং এর এই কথা শুনে প্রিন্স সেড্রিক তারপরেও মানে না, সে তার গার্ডদের তল্লাশি করতে বলে। তখনই ঝাও ইয়াং এর চোখ নিচে থাকা একটি কার্পেটের নিচে যায়। সেখানে ক্রাউন প্রিন্সের জেড পেন্ডেন্ট পড়ে গিয়েছিল। আর যদি প্রিন্স সেড্রিক এটা পেয়ে যায় তাহলেই তো সে বুঝতে পারবে যে এখানে সত্যি ক্রাউন প্রিন্স ছিল। অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই, সেও সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন সে খেয়াল করে যে তার কোমরে থাকা সেই জেড পেন্ডেন্টটি নেই, যার জন্য সে টেনশনে পড়ে যায়, কিন্তু তবুও তার সেখান থেকে চলে যেতে হয়। অন্যদিকে প্রিন্স সেড্রিক যখন সেই জেড পেন্ডেন্টটা পেতেই যাবে তার আগে সেখানে থেকে একজন ছেলে যে কিনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করছিল সে সেই ইনস্ট্রুমেন্টের একটি তার ছিঁড়ে ফেলে। আর তখন সবার মনোযোগ তার দিকে চলে যায়। তখন সেই ছেলেটি তাদের সামনে আসে আর প্রিন্সেসের কাছে ক্ষমা চায়। ছেলেটি ঝাও ইয়াং এর কাছে ক্ষমা চাইতে চাইতে নিজে থাকা সেই জেড পেন্ডেন্টটি নিজের কাছে লুকিয়ে রাখে। এটাতে প্রিন্স সেড্রিক্স আর সেটা পায় না, যেটাতে ক্রাউন প্রিন্সও বেঁচে যায়। এটা দেখে ঝাও ইয়াং তার কাছে আসে আর তার টুপি খুলে ফেলে। এটাতে আমরা তার চেহারা দেখতে পাই। আসলে এটা সেন ছিল, যাকে কিনা আমরা শুরুতে পরীক্ষা দিতে দেখেছিলাম। তো তখন ঝাও ইয়াং সেনকে দেখে বলে যে কত চমৎকার, তোমাকেই তো আমার আজ রাতের জন্য দরকার। এ কথা বলে সে তাকে ড্রিঙ্কস করায়। প্রিন্স সেড্রিক বলে যে তুমি কি নোংরা কাজ করতেছো, যদি ক্রাউন প্রিন্স এটা জানতে পারে তাহলে কিন্তু তোমাকে শাস্তি দিবে। তখনই প্রিন্সের গার্ড তার কাছে চলে আসে আর তাকে জানায় যে তারা কোনো কিছু খুঁজে পায়নি। তখন প্রিন্স সেড্রিক সেখান থেকে চলে যায়। সে চলে গেলেই ঝাও ইয়াং সেনকে বলে তাকে বিছানায় নিয়ে যেতে। তখন সেন তাকে কোলে করে বিছানায় নিয়ে যায়। সে যখন তাকে বিছানায় নামিয়ে দেয় তখনই ঝাও ইয়াং তাকে বলে যে তুমি তো আমার প্যাভিলিয়নের নও, কে তোমাকে এখানে আসতে বলেছে? তখন সেন বলে যে কেউই বলেনি, আমি শুধু জানি যে তুমি এই জিনিসটা প্রিন্স সেড্রিককে দেখাতে চাওনি। আমি একদম সাধারণ পরিবারে জন্মেছি, যদিও নতুন পরীক্ষা শুরু হয়ে গেছে, কিন্তু আমি জানি যে সাফল্য পরীক্ষা হলের বাইরে পৃষ্ঠপোষকতার উপরই নির্ভর করে। তাই প্রিন্সেস, আমি আপনার কাছে সাহায্য মিনতি করছি। এই কথা বলে সেন তাকে তার লেখার একটি বই দেখায় আর তাকে বলে যে আমার এই লেখাগুলো একটু চেক করবেন। এটি চেক করে আমার জন্য সম্রাটের কাছে একটি সুপারিশ করবেন, যাতে করে তিনি যেন আমাকে মূল্যায়ন করতে পারেন। আমি চাই আমার প্রতিভা যেন সম্রাটের কাছে সামর্থ্য লাভ করে। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করেই তাদের দুজনের কিছু একটা হয়ে যায়। তখন ঝাও ইয়াং সে ড্রিঙ্কসের পাত্রের দিকে তাকায়। তখন সে সেনকে বলে যে তাহলে তুমি তোমার পদ বাড়ানোর জন্য আমার পানিতে ওয়াইন মিশিয়েছো। এটাতে সেন বলে যে আমি কখনোই এটা করব না, আমি এটা করার সাহস পাই না, আমি এটার প্রতিষেধক নিয়ে আসছি। এই কথা বলে যখন সেন চলে যাচ্ছিল তখনই ঝাও ইয়াং তাকে আবারও টেনে তার কাছে নিয়ে আসে আর তাকে বলে যে আপাতত আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমার সুপারিশ নিয়ে আলোচনা করব। এই কথা বলে সে তাকে কিস করতে থাকে।
তারা রোম্যান্স করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালবেলা যখন শিনের ঘুম ভাঙে তখন সে তার কাছে ঝাউয়াংকে শুয়ে থাকতে দেখতে পায়। সে তার কাঁধে একটি বড় আঘাতের চিহ্ন দেখতে পায়। তখনই ঝাউয়াংয়ের ঘুম ভেঙে যায়। তার যখনই ঘুম ভাঙে তখনই সে শিনকে সেখান থেকে চলে যেতে বলে। সে যখন চলে যাচ্ছিল তখন ঝাউয়াং তাকে একটি উপহার দেয়। এটা দেখে শিন অনেক রেগে যায়। সে বলে যে আমি আপনার পানিতে কোনো ওয়াইন মিশাইনি। সে যখন আরো কিছু বলতে যাবে তখনই ঝাউয়াং বলে যে আমি তোমার মতো কোনো জঘন্য লোকের সুপারিশ করতে পারবো না, এটা নাও আর এখান থেকে চলে যাও। তোমার মতো একজন সাধারণ পরিবারের জন্ম নেওয়া মানুষ কি এই মজাটাকে মূল্য দিবে? তুমি শুধুমাত্র একজন পোষা পুরুষ হতে পারো। এটাতে সেন বলে যে কি মহৎ রাজকুমারী, গতকাল রাতে প্রিন্স সেড্রিকের আগে আমাকে তুমি ফেভারিট বলছিলে, আর এখন তুমি সবকিছু অস্বীকার করো। তুমি মানুষকে নিয়ে খেলো এবং কথাও রাখো না। যদি কেউ জঘন্য হয়ে থাকে তাহলে সেটা তুমি। এই কথা বলে সেন সেখান থেকে চলে যায়। তো সেন চলে যাওয়ার পরে ঝাউয়াং তার গার্ডের সাথে কথা বলছিল। যাই হোক, অন্যদিকে আমরা ইম্পেরিয়াল সনি লকে দেখতে পাই। একই সাথে সে ফরেস্ট জেনারেলও ছিল। তার নাম ছিল চুই জিনঝি। তার সামনে একটি মেয়ে গান গাচ্ছিল আর তার মনোরঞ্জন করছিল। গান শেষে সেই মেয়েটি জিনঝিকে বলে যে তোমার যদি এই গান পছন্দ হয় তাহলে আমি প্রতি রাতেই তোমার কাছে গিয়ে গাইবো, কিন্তু আজ রাতে তোমার প্রিন্সেস ম্যানরে ফিরে যাওয়া উচিত, কারণ তুমি এখনো প্রিন্স কনসর্ট। এই কথা শুনে জিনঝি অনেক রেগে যায় আর তাকে বলে যে যা বলতে চাও সরাসরি বলো। এটাতে সেই মেয়েটি বলে যে আমি শুনেছি যে গতকাল রাতে প্রিন্সেস ঝাউয়াং একটা ছেলের সাথে দেখা করতে লটাস প্যাভিলিয়নে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি আজ ফিরে আসলে হয়তো বা গুজবটা থেমে যাবে। আসলে জিনঝি ঝাউয়াং এর হাজবেন্ড ছিল। তখন জিনঝি সেই মেয়েটিকে বলে যে আসলে এই গুজবটি সে কিছু নির্দিষ্ট লোকেদের কাছে ছড়িয়েছিল। আমরা দুইজনই ক্রাউন প্রিন্সের সেবা করি, তাই এগুলোতে বেশি কান দিবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ঝাউয়াং আর জিনঝি তারা দুইজন ক্রাউন প্রিন্সের হয়ে কাজ করে, মানে ক্রাউন প্রিন্সের জন্য কাজ করে আর কি। যাই হোক, এরপর দেশে দেখতে পাই যে জিনঝি আর ঝাউয়াং তারা দুইজন ক্রাউন প্রিন্সের সভাতে এসেছিল। তারা যখন ক্রাউন প্রিন্সের বাড়ির সামনে আসে তখন জিনঝি ঝাউয়াংকে জিজ্ঞাসা করে যে সে কি গতকাল রাতে লটাস প্যাভিলিয়নে গিয়েছিল। এটাতে ঝাউয়াং বলে যে এটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তখন জিনঝি বলে যে তুমি ভুলে যেও না যে আমি এখনো তোমার স্বামী। এটাতে ঝাউয়াং বলে যে আমাদের বিয়েটা সবসময় লোক দেখানো ছিল, তাই আমার প্রতি আসল স্বামী হওয়ার ভান করো না। তখন জিনঝি বলে যে তাহলে তোমার আর পরিত্যক্ত প্রাসাদ থেকে পালানোর জন্য আমাকে ব্যবহার করার দরকার হচ্ছে না। সেই পরিত্যক্ত প্রাসাদ থেকে বের করার পরে তুমি সম্রাটের অনুগ্রহ লাভ করলে আর এখন আমাকেই ভুলে গেলে। এটাতে ঝাউয়াং বলে যে ক্রাউন প্রিন্স কিন্তু অপেক্ষা করাটা পছন্দ করেন না, চলো তাড়াতাড়ি যাই। এই কথা বলে সে তাকে সেখান থেকে নিয়ে ক্রাউন প্রিন্সের কাছে চলে যায়। ভেতরে সকল মন্ত্রীরা ক্রাউন প্রিন্সকে বলছিল যে মহামান্য সম্রাট চান যে নতুন পরীক্ষার মাধ্যমে সাধারণ পরিবারের মর্যাদা বৃদ্ধি পাক এবং অভিজাত গোষ্ঠীগুলো যেন দুর্বল হয়ে পড়ে। তখন তারা ক্রাউন প্রিন্সকে বলে যে গতকাল রাতে যেহেতু দ্বিতীয় রাজকুমার তাকে নিয়ে সন্দেহ করেছে, এমনকি সেই রাজসভায় গিয়ে সম্রাটকে বিষয়ে জানিয়েছে, যার জন্য সম্রাট এখন সেই পরীক্ষার্থীদের খাতা সে নিজে চেক করবে। আমরা সবার খাতায় পুড়িয়েছি, কিন্তু এখনো অনেকগুলো সাধারণ পরিবারের ছেলেদের খাতা পুরাতে পারিনি। এটাই তো আসল সমস্যা। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে ঝাউয়াং আর জিনঝি চলে আসে। ঝাউয়াং এসে ক্রাউন প্রিন্সকে তার জেড পেন্ডেন্টটি দিয়ে দেয়। তো ঝাউয়াং সেখানে আসলে ক্রাউন প্রিন্স তাকে বলে যে তুমি তো আমাদের আলোচনাগুলো শুনলে, এখন আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের বাবা অর্থাৎ সম্রাট। পরীক্ষা সেই কাগজগুলো পূর্ব প্রাসাদে আছে, আর পূর্ব প্রাসাদে একমাত্র তুমি সেই কাগজপত্রগুলো হাতে পেতে পারো, যার জন্য এখন এই কাগজপত্রগুলো সরানোর দায়িত্ব তোমার। তুমি কি পারবে? এটাতে ঝাউয়াং বলে যে বাবা এখন অনেক ক্ষুব্ধ হয়ে আছে, তিনি নিজেই সেগুলো সামলাচ্ছেন, এমনকি দ্বিতীয় রাজকুমারও সেই বিষয়ে তাকে সাহায্য করছেন, যার জন্য আমি এখন সরাসরি প্রাসাদে প্রবেশ করতে পারলেও সেটা সরাসরি নিতে পারবো না। এই কথা শুনে ক্রাউন প্রিন্স ঝাউয়াংকে তার কাছে আসতে বলে। ঝাউয়াং যখনই তার কাছে যায় তখনই ক্রাউন প্রিন্স তাকে একটি চড় মারে এবং তাকে বলে যে যখন তুমি পরিত্যক্ত প্রাসাদ থেকে পালাতে চেয়েছিলে তখন তুমি আমার কাছে মিনতি করেছিলে এবং কোনো কিছুতেই ভয় পাওনি। এই কথা বলে ক্রাউন প্রিন্স ঝাউয়াং এর মুখ ঠেসে ধরে আর তাকে বলে যে যার জন্য আমি চাই যে তুমি একটিও সাধারণ বংশের কাগজপত্র সেখানে রাখবে না, আর আমি চাই না যে আমার বাবা সাধারণ বংশের কোনো কাগজ দেখুক। আমাকে হতাশ করো না। এই কথা বলে সে তাকে ছেড়ে দেয়। তখন ঝাউয়াং বাধ্য হয় তার কথা মানতে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে ঝাউয়াং একটি ছেলের কাছে এসেছিল যার নাম ছিল লি চিন।
সেও একজন রাজকুমার ছিল, কিন্তু তার সাদা চুলের জন্য সবাই তাকে অভিশপ্ত বলতো। লি চিন ঝাওয়াং এর সেবা করে। ঝাওয়াং তার ছোটবেলার একটা দৃশ্য মনে করছিল। সে মনে করছিল যে যখন সে ছোট ছিল তখন তার মা গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। তখন থেকে সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে সেই পরিত্যক্ত প্রাসাদ থেকে পালাবে। তখন সে তার মায়ের হেয়ারপিন নিয়ে নিজের কাছে রেখে দেয়। তো এরপরে প্রেজেন্টে ঝাওয়াং লি চিনকে বলছিল যে বছরের পর বছর ধরে ক্রাউন প্রিন্স তার গোষ্ঠী গড়ে তুলেছে। সে তার ক্ষমতা দিয়ে সৎ কর্মকর্তাদের হত্যা করেছে। আমি আমার রাজ্যকে এমন কারো হাতে দিতে পারি না যে জীবনকে মূল্যহীন মনে করে। সম্রাট অভিজাত পরিবারগুলোদের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য এই সাধারণ পরীক্ষাটি ব্যবহার করছে। সে শুধুমাত্র নিজের ক্ষমতাকে মূল্য দেয়, জনগণের দুর্ভোগকে নয়। ঝাওয়াং এর এই কথা শুনে লি চিন বলে যে এখনই সঠিক সময় পদক্ষেপ নেওয়ার। তখন ঝাওয়াং বলে যে ক্রাউন প্রিন্স আমাকে সম্রাটের কাছে যাওয়ার অনুমতি দিয়েছে, যার জন্য আমি এখন এটা নিশ্চিত করব যে সম্রাট যেন সাধারণ বংশের কাগজ দেখতে পায়। আর এবারের পরীক্ষায় যে লোক জিতবে সেটা অবশ্যই আমাদের লোকই হতে হবে। তখন লি চিন বলে যে সেই লোককে আমি প্রস্তুত করে রেখেছি। এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ভিডিওটি কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।